ফ্রি পিক, কন্ট্রিবিউটর ফ্রি পিকে যাবেন, তাহলে ফ্রি পিক এই যে contributor.freepik.com, এটা একটা, আচ্ছা স্ক্রিনটা শেয়ার মনে ভুলে গেছি, রেকর্ড আবার শুরু হয়েছে, সমস্যা নাই, এবার দেখতে পাচ্ছেন মনে হয়, দেখতে পাচ্ছেন না? আচ্ছা এখানে দেখেন আমাদের এই যে contributor.freepik.com, এখানে এসে অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমি আমার একটা লিঙ্ক দিব রেফারেল, সেটা দিয়েও চাইলে আপনি করতে পারেন। রেফারেল লিঙ্ক দিলে সমস্যা হলো কি দেখাই আপনাদের, তাহলে আমি যদি লিঙ্কটা দিই সেটা ওপেন করলে ওইটা দেখাবে, বা contributor.freepik.com, আপনি এখানে এসে বিকাম এ কন্ট্রিবিউটর, এই বিকাম এ কন্ট্রিবিউটরে যাবেন, এখানে কন্টিনিউ উইথ ইমেল দিবেন, কন্টিনিউ উইথ ইমেল দিয়ে আপনার ইমেল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, যেই পাসওয়ার্ড দিয়ে এখানে আপনি লগ ইন করবেন। লগ ইন করলেই মোটামুটি এরপরে আর তেমন কোনো কিছু নাই। তারপরে যদি বলেন যে অ্যাকাউন্ট করে দেখাই দিতে হবে, তাহলে আমি দেখাই দিই আর কি। আমি অ্যাকাউন্ট করে দেখাই দিচ্ছি, এই ইমেলটা আমার অ্যাকাউন্ট করা নাই, আমি ডিরেক্ট যাচ্ছি কন্টিনিউ উইথ দ্য গুগল, এই ইমেল দিয়ে যাচ্ছি, এখানে কন্ট্রিবিউটর যে কন্টিনিউ করলাম, মানে ডিরেক্ট নিচে কন্টিনিউ উইথ ইমেল দিলে কি হয় আপনার পাসওয়ার্ডটা মনে থাকে, আর এইভাবে করলে কি হয় আপনার পাসওয়ার্ড কিন্তু ওই ইমেল দিয়ে লগ ইন করতে হবে, পাসওয়ার্ড আপনি জানেন না। এই পরের স্টেপ এইটা আসবে, এই স্টেপে এসে এটা পুরোটাই আপনাকে স্ক্রল করতে হবে, স্ক্রল করে যাই অ্যাকসেপ্ট করলে হবে। এখন এইখানে দেখেন, এখানে আসছে নাম অটোমেটিক সব কিছু নিয়ে নিয়েছে, আমরা এখন চেঞ্জ করতে হবে। মানে আপনার যখন অ্যাকাউন্ট হয়ে যাবে contributor.freepik.com ড্যাশবোর্ড, যাদের অ্যাকাউন্ট নাই আজকেই আমরা অ্যাকাউন্ট করে ফেলবো, এটা ফ্রিপিকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট হয়ে গেল। এখানে অ্যাকাউন্ট হয়ে গেছে, আমরা এখানে এই যে প্রোফাইলে গেলে আপনার এখানে ফ্রিপিকের যে পোর্টফোলিও নেম, এটা অথর নেম দিতে পারবেন, এই নেমটা আচ্ছা এখানে নেম দিতে হবে, এখানে কান্ট্রি দিবেন, এখানে ওয়েবসাইট থাকলে সেটা দিবেন। আচ্ছা আমি একটা করে দেখাচ্ছি, আমাদের এই যে টি গ্রাফ দিয়েই করি, তারপরে এখানে বাংলাদেশ দিলাম, তারপরে এখানে ওয়েবসাইট দিচ্ছি www.graph.com। তারপরে এইখানে যেটা করতে হবে, আপনার যদি আগের শাটা স্টক অ্যাকাউন্ট থাকে সেটা দিতে পারেন, শাটা স্টক আছে, অ্যাডোব স্টক আছে, বিহান্স আছে, যেমন আমাদের বিহান্সের অ্যাকাউন্ট আছে, বিহান্সের অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি behance.net/ ভুলে গেছি, বিহান্স টিগ্রাফ আর্টস মনে হয়, হ্যাঁ টিগ্রাফ আর্টস GRAPARTS, এইগুলো দিলে সুবিধা হয় যে অ্যাকাউন্টটা একটু স্ট্রং হয়। তবে এখানে আপনার পোর্টফোলিওর এই যে সোশ্যাল মিডিয়ার ইয়েগুলো দিতে পারেন, এটা দিলে সেভ, এটা সেভ হয়ে গেলো। এখানে আসলে যে কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা খুব বেশি কিছু না, খুবই ইজি। এই যে ফ্রিপিক পোর্টফোলিওতে এটা যখন আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে তখন এই জিনিসটা আসলে শো করবে। তাহলে এখানে আমাদের বিলিং ইনভয়েস, এগুলো কখন লাগবে, যখন আপনার ডলার উইথড্র করার মতো অ্যাভেলেবেল অ্যামাউন্ট থাকবে অ্যাকাউন্টে, তখন আপনার এই জিনিসটা লাগবে, এর আগে এগুলো দরকার নেই এখানে। তো এখানে $25 হলে আপনি টাকা তুলতে পারবেন, অথবা 50 ইউরো হইতে হবে তাহলে তুলতে পারবেন। এটা শুরুর দিকে অপশন করা যায়, যেমন আমরা এখন এই যে এখানে যদি যাই বিলিং অ্যান্ড ইনভয়েসে গেলে প্রথমে আসে এখানে ইনভয়েস, তারপরে আসে কন্ট্রাক্ট, এখানে তারপরে এগ্রিমেন্ট, তারপরে আসে মাই ডকুমেন্ট। এখানে ডকুমেন্ট তখনই দিতে হবে যখন আমাদের অ্যাভেলেবেল ডলার হবে, বা আগে থেকেও আপনি চালিয়ে দিতে পারেন। বিলিং ইনফরমেশন, এখানে বিলিং ইনফরমেশনের মধ্যে আপনার
এনআইডিতে ঠিক যেভাবে আছে ওই জিনিসগুলো এখানে দিবেন। আপনি পেমেন্ট এখানে টাকা দুইভাবে তুলতে পারবেন, একটা পেপ্যাল, একটা হলো পায়োনিয়ার। যাদের পেপ্যাল, আমাদের বাংলাদেশে পেপ্যাল নাই, আমরা পায়োনিয়ারটা দিব। পায়োনিয়ারে আমি এর আগে ইজিলি টাকা তুলছি। আপনার পেপ্যাল আছে, আপনি পেপ্যাল দিবেন, পেপ্যালে তুলতে পারবেন। আপনার কথা আমাদের মনেই ছিল না, আপনি যে পেপ্যাল আছে, আমরা এতদিন ডলার বেচতে পারতেছিলাম না। আচ্ছা, এখানে আগে ভাগে দিতে হয়, কারণ এটা ভেরিফিকেশন করতে মোটামুটি সময় নেয়, 1 মাস 2 মাস সময় নেয়। তো এইগুলো যাদের পায়োনিয়ার অ্যাকাউন্ট নাই, পরে আমি পায়োনিয়ার অ্যাকাউন্ট করে দেখাবো, আর যাদের আছে তারা তো আছেই। এখন করতে পারবেন, এখন সব কিছু করতে পারবেন, কিন্তু আমি বলবো এখন না করাটাই উত্তম, কারণ আগে দেখেন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল হচ্ছে কিনা, না হলে না, এখন কোনো কিছুই করার দরকার নাই। কারণ কি দেখেন, আমরা এই যে ড্যাশবোর্ডে এখানে নিচে ফাইল থেকে আপলোডে আসলে গেট স্টার্ট। আচ্ছা, আপলোড তো দিব না, আমরা এই যে ড্যাশবোর্ডে যাই, এখানে কি বলছে 150 থেকে 200টা বেস্ট রিসোর্স অনলি। এই যে আমরা যখন অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে, যে আমি 150টা ফাইল দিছি, আমার অ্যাকাউন্টটা মোটামুটি অ্যাপ্রুভ করছে, ফাইলগুলো আমার পাবলিশড হয়ে গেছে, তখন আমরা ওই জিনিসগুলো কমপ্লিট করব। তাহলে কি হবে, আপনাকে তাহলে তার নতুন অ্যাকাউন্ট করার টেনশন নাই। তাহলে তো আপনার ওই একই বারবার এনআইডি দিয়ে, তো আপনার একই এনআইডি দিয়ে নাও হতে পারে, এই জন্য আমরা এটা পরে করব। এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনো দিলেই হবে, সমস্যা নেই। এগুলো আপাতত ম্যান্ডেটরি না, কোনোটাই ম্যান্ডেটরি না। আপাতত আমাদের মাথায় একটাই থাকবে, সেটা হলো আমাকে ডেশবোর্ডটা ডিজাইন করতে হবে। এই ডেশবোর্ডটা ডিজাইন করার জন্য আমি এখন কাজগুলো করাবো, সেই কাজগুলো আপনাদের করতে হবে। কাজের কোয়ালিটি ভালো থাকলে আমাদের প্রথমবারে নিয়ে নিবে। একটা ইমেল দিয়ে 2বার করা যায়, মানে প্রথমবার যদি অ্যাপ্রুভ না হয়, দ্বিতীয়বার আমরা করতে পারবো, না হলে ওই ইমেল দিয়ে আর হবে না। তো মজার ব্যাপার হলো, আমার প্রথমবার আমি করতে পারি নাই, দ্বিতীয়বারে আমার করতে হয়েছে। তো এইটা ওদের ভয়ের কিছু নেই। এই হলো আমাদের এখানে কন্ডিশন। ফ্রিপিকে নিচের দিকে দেখাচ্ছে যে আপনি এইগুলো টপিক নিয়ে আপাতত কাজ করতে পারেন। আবার এখানে সার্চ, এই যে ট্রেন্ড যে আছে, যে এইগুলো ধরে কাজ করতে পারেন। এই যে ফিউচার হেলথ, বায়োটেক, মানে ওরা ট্রেন্ড ধরে ধরে দিছে যে আপনি চাইলে এগুলোর উপরে কাজ করতে পারেন। তাহলে যেমন এখানে প্রথম দিকে যদি আসি, যে ফিউচার হেলথ বা বায়োটেক, এটার উপরে আপনি ফটো দিতে পারবেন, ভেক্টর ফাইল দিতে পারবেন, এআই ফাইল দিতে পারবেন, টেমপ্লেট দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন। এখন ফ্রিপিকে এআই ফাইল খুব কম নিচ্ছে, ফ্রিপিকে এআই ফাইল রিজেক্ট হচ্ছে বেশি। এই জন্য আমরা তখনই এআই ফাইল দিব যখন আমাদের অ্যাকাউন্টগুলো মোটামুটি অ্যাপ্রুভ হয়ে যাবে, যে আমরা এখন সব ধরনের ফাইল দিতে পারবো। তখন এআই ফাইল বেশি, মানে আর্টিফিশিয়াল ফাইল বেশি রিজেক্ট হচ্ছে আমাদের। এই জন্য যা কিছু করতে হবে, ভেক্টর ফাইল দিতে হবে। ভেক্টর ফাইল দিলে আমাদের রিজেক্ট কম হবে এবং প্রথমবারে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হওয়ার সুযোগ থাকবে। এই ভেক্টরের জন্য হ্যাঁ, দেওয়া যাবে। ফটোশপের ফাইল দেওয়ার প্রসেস আলাদা, ইলাস্ট্রেটর ফাইল দেওয়ার প্রসেস আলাদা। এগুলো আমাদের আস্তে আস্তে সিরিয়ালি আসবে, তখন আমি দেখাই দেবো আপলোড পিএইচডি ফাইল আপলোড প্রসেস এবং ইলাস্ট্রেটর ফাইল আপলোড প্রসেস। আজকেই আমি এই যে এখানে একটা ইলাস্ট্রেটরের ফাইল আপলোড করব, দেখাই দিব। আচ্ছা, যেহেতু অ্যাকাউন্টটা করে ফেলছি আপনাদের সাথে, আমি এইখানে ফাইলগুলো দিব, দেখি কি হয়। আবার এক আইপি দিয়ে ভেজাল করে কিনা সেটাও দেখতে হবে। আচ্ছা, আমাদের এই কোর্সের মেইন উদ্দেশ্য হলো আমরা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন করব, কিন্তু শুধু অ্যাবস্ট্রাক্ট ডিজাইন যে করব তা না, তার সাথে আমরা বিভিন্ন ধরনের পোস্টার, ফ্লায়ার, ব্যানার, এই ধরনের টেমপ্লেট ডিজাইনগুলোও করব, যেগুলো বাজার বর্তমান যুগে চাহিদা আছে, এই ধরনের কাজ। অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ দিলে দেখেন এখানে কালারফুল আছে, জিওমেট্রিক আছে, ওয়ালপেপার আছে, ব্লু আছে, তারপরে ভেক্টর, গ্রিন, মডার্ন, প্যাটার্ন, সিম্পল, ক্রিয়েটিভ, এই ধরনের অনেকগুলো নিশ আছে। আমাদের এই কোর্সের প্রথম নিচটায় হচ্ছে জিওমেট্রিক অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, মানে প্রথম ক্লাসটায়। তাহলে আজকে আমাদের দেখা হচ্ছে জিওমেট্রিক ব্যাকগ্রাউন্ড কিভাবে ক্রিয়েট করব। এখন জিওমেট্রিক ব্যাকগ্রাউন্ড, এই যে বিভিন্ন শেপ দিয়ে এগুলো তৈরি করছে, এগুলোই আমি তৈরি করে দেখাবো, এবং কিভাবে আরেকটা শেপ থেকে দেখে আমরা নতুন একটা শেপ তৈরি করতে পারি।
জিওমেট্রিক হোক বা এমনিতে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড হোক, আমরা আস্তে আস্তে নিচগুলো ভাঙে ভাঙে ছোট করে 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 কাজ করব। যেমন কয়েকটা আমরা ভালো ডিজাইনগুলো ওপেন করি, দেখি। এই ধরনের ডিজাইনগুলো চাহিদা ভালো থাকে সব সময়। এই যে এই ধরনের অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডগুলো, তাহলে এটা আমরা দেখব। তার সাথে আমাদের এই যে এই ধরনের অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো, যেগুলো মানে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডগুলো, এইগুলো এমন জিনিস যে সারা বছর আপনার সেল হবে এমন এরকম নিশ এগুলো। তারপরে দেখা গেছে যে এই ধরনের যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো মোটামুটি ঠিকই যে এই ডিজাইনগুলো। তাহলে এইগুলোই বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইন। এই যে ফ্রি ডাউনলোড, এটা ভ্যাকটেজি একটা মার্কেট প্লেস। তাহলে আমরা এখন আমাদের কাজে হলো ডিজাইন থেকে ডিজাইন বের করা। আমরা মোটামুটি টুলসগুলো এখানে যারা আছেন সবাই জানি। আমাদের এখন কাজ হলো ডিজাইন থেকে ডিজাইন বের করা। ডিজাইন থেকে ডিজাইন বের করতে গেলে টুলসও রিপিট হবে, আমাদের কাজও করা হবে। তাহলে এই ডিজাইনটা আমার ফ্রি ডাউনলোড হবে। না, এইটা ভ্যাকটেজি মার্কেট প্লেসে অপশন আছে দুইটা, যে আপনি এটা কি ফ্রি দিবেন না প্রিমিয়াম দিবেন। ফ্রি দিলে টাকা মনে হয় দেয় না, আমার যতদূর ধারণা। ফ্রি পিকে আবার ফ্রি হলেও টাকা দেয়। ফ্রি পিকের হিসাবটা আলাদা। এই জায়গায় মার্কেট প্লেসে তিনভাবে আপলোড দেওয়া যায়, তো মানে ফ্রি দেওয়া যায়, প্রিমিয়াম দেওয়া যায়, আরেকটা কি জানি অপশন আছে, আমি দিছিলাম। তিনটা অপশন আছে এই জায়গায়, মনে নেই। আচ্ছা, ওইটা একটা, এটা কপি ইমেজ। আমি একটু একটা নিউ আর্টবোর্ড নিই, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড সাইজটা কেমন হবে। তাহলে এখন যে কাজটা করব, আরেকটা ডিজাইন দেখে ওইটা থেকে ইন্সপায়ার হয়ে আমরা একটা ইউনিক ডিজাইন করব, যেটা মার্কেট প্লেসে দেওয়ার মতো হবে। তাহলে এটার এখানে সাইজ দেখাচ্ছে কত। আমরা যদি এই ইমেজের রেশিওটা আমরা নিয়ে নিই, ইমেজটার উপরে এখানে আর্টবোর্ড টুলস দিয়ে ডাবল ক্লিক করি, তাহলে এই ইমেজের সাইজে আর্টবোর্ডটা হয়ে গেছে। আর্টবোর্ড টুলসে গেলে এখানে সাইজ দেখাচ্ছে 1500 পিক্সেল উইথ, হাইট দেখাচ্ছে 945 পিক্সেল। আচ্ছা, আমাদের ভেক্টর ফাইলের জন্য যে কোনো মার্কেট প্লেসে নির্দিষ্ট কোনো সাইজ ওরা বলে না। সাইজের বিষয়ে সমস্যা না, সমস্যা হচ্ছে আপনার ফাইল সাইজের উপরে, মানে রেশিওর উপরে সমস্যা না। সমস্যা হচ্ছে ফাইলের এমবির উপরে, সাইজের উপরে। সাইজ যদি তাদের চাহিদার থেকে বেশি বড় হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে এটা সমস্যা করবে। সেগুলো আমরা আপলোড দিলে দেখতে পাবো। তাহলে একটা ফাইল ডাউনলোড করছি, এখানে আরেকটা ফাইল ছিল, এটা এটা দেখেন ভেক্টর ফাইলটাই আমরা পাইছি। এখানে সাইজ দেখাচ্ছে 3750 বাই 2250, মানে সাইজের এটা সাইজ বড় দিছে, যেহেতু এখানে তেমন কিছু নাই, সাইজ এমবিটা যেন ঠিক থাকে সেই জন্য দিছে। তারপরে আরও দুই একটা নেই। লগ ইন করতে বলছে, লগ ইন করবো না। গুগল থেকে কপি করি। আচ্ছা, এখানে যে আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি, এটা একটা, এটা আরেকটা, তারপরে এখানে আরেকটা আছে। এটা খুব বেশি ভালো না। এটা নিছি।
কপি ইমেজ, ওইখানে না, এই জায়গায়। দেখেন এটার সাথে এটা অনেকটা কাছাকাছি, মানে একই জনের মনে হয় কাজ। এটার সাথে আবার এটাও কিছুটা মিল আছে, কিন্তু একই না। আচ্ছা, এখন এই জায়গাগুলো আমরা যেটা করব, আমরা একটা কালার, ওদের কালারগুলোকে টার্গেট করে কালারটা ঠিক রেখে আমরা ডিজাইনটা আমাদের মতো করব। তাহলে এখানে রেক্টেঙ্গেল দিয়ে মূলত এই ডিজাইনটা করছে। তাহলে আমরা প্রথমত এই ডিজাইনটাকে কপি কাছাকাছি করার চেষ্টা করি, অটোমেটিক আমাদের একটা ইউনিক ডিজাইন চলে আসবে। তাহলে এইগুলো প্রথম দিকে আপনাদের ইউনিক ডিজাইন আসবে না। যারা নতুন আছেন, অনেক দিন ধরে কাজের গ্যাপ আছে, প্রথম যেটা করতে হবে আপনাকে এরকম 2-4-5টা ডিজাইন দেখে দেখে কপি করতে হবে। 2-4-5টা ডিজাইন যখন দেখে কপি করবেন, তখন ওইখান থেকে একটা ডিজাইন আপনার বের হবে। ঠিক আবার এরকম 2-3-4-5টা ডিজাইন কপি করবেন, তারপরে একটা ডিজাইন বের হবে। এরকম কিছুদিন করতে হবে, 1 সপ্তাহ রেগুলার। তারপরে দেখা গেছে আস্তে আস্তে আপনার মাথায় তখন অটোমেটিক ডিজাইন আইডিয়াগুলো আসতেছে, আস্তে আস্তে আসবে। তো ডিজাইন আইডিয়া মাথায় আসার জন্য ডিজাইন বেশি দেখতে হবে। যত বেশি ডিজাইন দেখব, যত বেশি প্র্যাকটিস করব, তত বেশি কাজগুলো মাথা ইজি হবে। তাহলে আমরা সাধারণত ডিজাইন করার নিয়ম হলো, যখন রেক্টেঙ্গেল পাবো তখন এটা পলিগন করার চেষ্টা করব, পলিগন পাইলে রেক্টেঙ্গেল করার চেষ্টা করব বা সার্কেলে কনভার্ট করার চেষ্টা করব। কিন্তু এই জায়গাগুলো যেহেতু এগুলো অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডগুলো কারা নিবে? কেউ কোনো ডিজাইন করতেছে, ব্যানার বলেন, ফ্লায়ার বলেন, ব্রোশিওর বলেন, সেই ডিজাইনে এই টেমপ্লেটটা তারা ব্যবহার করবে। তাহলে আপনার মাথায় রাখতে হবে এই ডিজাইনটা কেউ না কেউ ব্যবহার করবে তার ডিজাইনে, তাহলে অবশ্যই ডিজাইনটা ভালো হতে হবে। তাহলে আমরা ডিজাইনটা এমনভাবে তৈরি করতে হবে যেন আরেকজনের ব্যবহার করার উপযোগী হয়, সেই জিনিসটা মাথায় রেখে করতে হবে। আমরা যেমন নর্মালি একটা শেপ যদি নিই, এখানে রেক্টেঙ্গেল একটা শেপ নিলাম, এই শেপটাকে আমরা জানি যে ইফেক্ট থেকে ওয়ার্ড থেকে এখানে ফ্ল্যাগ করলে এটা ডিফল্টভাবে সে একটা স্টাইল দিয়ে দেয়। এটা না, উপরেরটা দিতে হবে। এই ডিফল্টভাবে একটা, এই যে এই পাশে একটা দিচ্ছে, এই পাশে একটা দিচ্ছে, তাহলে আমার এই পাশে দরকার। নেওয়ার পর ওকে করলাম। তাহলে এখানে একটা ইফেক্ট যে দিলাম, এই ইফেক্টটা ভেঙে ফেলার জন্য অবজেক্ট থেকে, আচ্ছা সিলেক্ট তো করা হয়নি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তাহলে ইফেক্টটা ভেঙে গেল। এখন ওদেরটা কার্ভ আছে, আমি কার্ভে রাখবো, কিন্তু আমি আমার মতো করব। তাহলে এইখানে নিচের দিকে আমরা এটা ফিল করে দেই, এইভাবে যদি রাখি তাহলে নিচে একটা কার্ভ হচ্ছে, উপরে একটা কার্ভ হচ্ছে, এটা একটা অপশন রাখতে পারি। আচ্ছা, এখানে রেক্টেঙ্গেল যদি নেই, আইড্রপার দিয়ে এই কালারটা দিচ্ছি, দেখেন এই অংশটা কেটে যাবে। তার মানে এটা আরেকটা আমরা অবজেক্ট পাথ, অফসেট পাথ 10 পিক্সেল 15 পিক্সেল পর্যন্ত নেই, নিয়ে ওকে করলাম, করে শিফট ধরে ইয়েলোটা সিলেক্ট করলাম। এখানে একটা টুল আছে শেপ বিল্ডার, আমি কিন্তু ডিরেক্ট টুলসের কাজ দেখাচ্ছি, কারণ অনেকে এই কাজগুলো করে আসছেন। যদি না বুঝেন তখন ওই টুলসগুলো দেখতে হবে, যদি কোনো টুলস ভুলে যেয়ে থাকেন তাহলে বলবেন, সেই টুলসটা হেল্প করব। শেপ বিল্ডার বা আমার বেসিক ভিডিওগুলোতেও শেপ বিল্ডার বা কাজগুলো নিয়ে ওখানে কিছু দেওয়া আছে, সেগুলো হেল্প নিতে পারবেন। তাহলে এইটা আমাদের এই জায়গাটা কিন্তু কাটা নাই, তাহলে এই জায়গাটা কাটতে গেলে আমাকে পেন টুল নিতে হবে। পেন টুল থেকে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এদিকে বাহিরে দিয়ে দিলাম, জাস্ট একটা লাইন হতে পারে, লাইন দিলাম। তাহলে লাইনটা শিফট ধরে ইয়েলোটা বা অরেঞ্জটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে এটা কেটে দিলাম, এটাও বাদ দিয়ে দিলাম। তাহলে এই জায়গাটা এইভাবেই থাকবে, এটা পরে কেটে দিব, এই জায়গাটা এইভাবেই থাকবে। নিচে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেই, যে এখানে কালার অনেকগুলো ভেরিয়েশন আছে,
তাহলে রেক্টেঙ্গেল আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড নিয়ে এখানে সিলেক্ট করলাম। তাহলে এইটার সাথে নিচের ব্যাকগ্রাউন্ডটা শেপ বিল্ডার দিয়ে জাস্ট ক্লিক করলাম, মানে আলাদা ডিভাইড হয়ে গেল, এটা বাদ দিয়ে দিলাম। এটা আইড্রপার দিয়ে কালার দেই। তাহলে এই যে শেপটা এটা ফাঁকা রাখা যাবে না, এখন ফিল আপ করেই রাখি। তাহলে এটা একটা অংশ হলো, এইখানে এই অংশটা থাকবে। এই জায়গায় আমরা চাচ্ছি যে আরেকটা কিছু অ্যাড করি, বা এইটাকে চাইলে আমরা এইভাবে রাখে দিতে পারি, কমায় দিতে পারি, মানে একটাকে চাইলে অনেকগুলো ভেরিয়েশন এখন করা যেতে পারে। যেমন পেন টুল দিয়ে যে এই জায়গায় ক্লিক করি, ক্লিক করে এই জায়গায়, তারপরে এখানে ক্লিক করি, নিচে ক্লিক করে এই জায়গাটায় অ্যাড করে দিলাম। এটা আইড্রপার দিয়ে এই কালার অথবা সাদা কালার আমরা দিতে পারবো। এখন এটাকে দেখি মিলাই, কম বেশি করার জন্য ডিরেক্ট সিলেকশন আছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখন আমাদের মাথায় রাখতে হবে এটা সাধারণত কি হয়, যে কোনো ডিজাইনের নিচের দিকে থাকবে, সাধারণত এইভাবে নিচে ব্যবহার করবে, উপরে জায়গাটা ফাঁকা থাকবে, উপরে জায়গাটা যেন আমরা জায়গা রাখতে পারি। আচ্ছা, এটা কি আমরা কেটে দিতে পারি কিনা, কেটে দিলে কেমন লাগবে সেটাও দেখি। যদি এই অংশটা কেটে দেই তাহলে এইরকম লাগবে, আর যদি কাটে না দিই তাহলে পুরোটাই থাকবে। আচ্ছা, এটাকে যদি ঘুরাই দেই, এই জায়গায় ঘুরাই দিলে এইরকম লাগবে, এটা মনে দিলে ভালো লাগবে। তাহলে এই দুইটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে এটা কেটে দিলাম। দেখেন এই যে একটা, এটার সাথে এটা একটা মিল রাখলাম। এখন মিল রাখলাম, এইটাই চাইলে আমরা কমপ্লিট করে দিতে পারি, কিন্তু আমরা এখানে আরেকটা কাজ করব। সেটার জন্য আপনাদের মনে আছে কিনা ব্লেন্ড টুল, যে ব্লেন্ড টুলের কাজ হলো যে, আচ্ছা পেন্সিল দিয়ে নিন, দুইটা লাইনকে একসাথে ব্লেন্ড করা। আমি টুলসগুলো কাজের সাথে সাথেই দেখাচ্ছি, একবার আলাদাভাবে টুলসগুলো দেখাচ্ছি না, যেহেতু সবাই মোটামুটি কাজগুলো জানি। এই যে পেন্সিল দিয়ে যখন একটা লাইন নিচ্ছি, এই লাইনের সাথে আরেকটা লাইন নিলাম, এই দুইটা লাইনকে একসাথে আমরা ব্লেন্ড করব। কীভাবে ব্লেন্ড করব, এই দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক, এই যে একটা লাইন তৈরি হলো, অবজেক্ট ব্লেন্ড অপশন থেকে স্পেসিফিক স্টেপ, এখানে যত বেশি আপ এরো চাপবেন, যত বেশি বাড়াবেন তত বেশি যেভাবে বাড়বে, আবার চাইলে কমাইতেও পারবো। তাহলে এটা নিলাম কেন, এটা আমরা এইখানে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড করব। সাধারণত দেখেন এরা যে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডে এইভাবে শেপগুলো নিচে হয়ে গেছে, আমরা এখন ওদের থেকে একটু আগায় রাখতে আছে, কারণ ওগুলো তো আগে করছে, এখন নতুন করতে হচ্ছে, যেহেতু কম্পিটিশন বেশি। তাহলে আমরা চাচ্ছি যে এই ধরনের একটা ভাইব এখানে রাখতে, যে এই ধরনের কোনটার সাথে রাখবো, নিচের শেপটার সাথে রাখবো। নিচের শেপটার সাথে যদি রাখতে হয়, কালারটা একটা বিষয়, কালারটা আমাদের সাদা রাখতে হবে, যেহেতু এটা ডার্ক কালার। এটা নিয়ে কারো বুঝতে সমস্যা হলে বলেন, আবার রিপিট করব। আচ্ছা, সমস্যা নেই। তাহলে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আবার এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, দিয়ে লাইনগুলো ভেঙে দিলাম। লাইনগুলো ভেঙে দেওয়ার কারণে এটাকে সাদা কালার দিব, ফিল কালার দেওয়া যাবে না, ফিল কালার এটাতে সাদা কালার স্ট্রোক দিতে হবে, এটা শুরুতেই সাদা নিতেই তো। এইটা শুধু আমি এই জায়গাটা শেপটাতে রাখবো। তাহলে আমাদের ক্লিপিং মার্কস করার নিয়ম হলো শেপ উপরে থাকবে, এই যে এইভাবে রাখবো।
একটু কমাই দিয়ে দেখি। ঠিক এইভাবে রাখবো। তাহলে এই শেপটা, এটা আরেকটা কপি নিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি করলাম, ফ্রন্টে পেস্ট করলাম, রাইট বাটন ক্লিক করি, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফ্রন্ট উপরে দিব। তাহলে উপরে শেপ এটাকে সিলেক্ট করব, শিফট ধরে এই লাইনগুলো সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, মেক ক্লিপিং মার্কস। তাহলে দেখেন এই লাইনগুলো ওই শেপগুলোর সাথে মিলে গেছে। এখন এটা দেখি একটু এখানে অপাসিটি অন্য স্টাইল করে দিলে কোনো আসে কিনা। মাল্টিপ্লে, লাইট, স্ক্রিন, ওভারলে, ওভারলে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাচ্ছে কিছুটা, সফট লাইট। আচ্ছা আমরা এটা ওভারলে রাখি, তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে কিছুটা একটা এই যে মিল আছে এই জায়গাটা। এখন এই জায়গাটা আমরা লিখবো অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, নতুন কিবোর্ডের শব্দ শোনাবো না। ফন্ট ব্যবহার করি পপিন্স, পপিন্স। আচ্ছা বোল্ড, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, এখানে এন্টার দিলাম, অ্যাবস্ট্রাক্ট, এটাকে বোল্ডের জায়গায় মিডিয়াম করে দিলাম। তাহলে আমরা কালার মিল রাখি, এই ব্যাকগ্রাউন্ডটা আইড্রপার দিয়ে এই ডার্ক কালারটা দেই, এটার এই কালারটা দেই, এমনি কালো রাখলেও সমস্যা নাই। কন্ট্রোল টি, এখানে লিডিংটা কমাই দিই, দুইটার মধ্যে মানে সাইজটা কমাই দিই। এই যে এটা করলাম, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেই, যে এটার পিছনে আইড্রপার দিয়ে এই কালারটা দিই, মানে একটু গ্রে কালার। কালার কোড এখানে সাদা সাদা, আচ্ছা সাদায় আছে, 6টা এফ, রাইট বাটন ক্লিক করি, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আচ্ছা এটা উপরের শেপগুলোর সাথে আমরা এইখানে যেমন দেখতে পাচ্ছি এটা কি করে রাখছে, এটা গ্রুপ করে রাখছে। আনগ্রুপ করলে যে এরকম সবগুলোই আলাদা। আমরা চাইলে গ্রুপ করতে পারি, অথবা আমরা, আচ্ছা এই শেপটাকে গ্রেডিয়েন্ট কালার করলে কেমন লাগবে দেখি তো। এখানে গ্রেডিয়েন্ট কালার, আইড্রপার দিয়ে এই কালারটা, আর এই পাশে এই কালারটা, এটাই তো ভালো লাগতেছে দেখি। এটা এটা একটু ফুটতেছে তাই না? এখন এটাকে চাইলে আরও কাস্টম করা যায়, এই যে এখান থেকে কাটে নিয়ে এই দিক দিয়ে নিচের দিকে কমায় দেওয়া যায়। তাহলে এটা একটা ভেরিয়েশন রাখি, নিচে এটা আছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, সবার উপরে সিলেক্ট রাখলাম। এই যে এটাকে সবগুলোকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, মানে সবগুলো এই যে একসাথে করে দিলাম, আমরা গ্রুপ না করে ক্লিপিং মার্কস করে দিলাম। আচ্ছা এইটুকু কারো বুঝতে সমস্যা আছে কিনা, থাকলে বলেন। ডে 1, ব্যাকগ্রাউন্ড জিআর, ক্লিপিং মার্কস, শেপ উপরে থাকবে। এই যে মনে করেন এখানে অনেকগুলো শেপ আছে, এখন আমরা সবার উপরে একটা শেপ থাকতে হবে। তা আমরা তো এমনিতেই শেপ নিতে পারি, আমি ওইটাই কপি করতেছি। এই যে এডিটের এখানে যাবেন, কন্ট্রোল সি দিলে কপি হচ্ছে, কন্ট্রোল এফ দিব, ফ্রন্টে পেস্ট হয়েছে। এখন এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে সবার উপরে নিয়ে আসতেছি, কারণ ক্লিপিং মার্কস করার কন্ডিশনে হলো শেপ উপরে থাকবে, সবার উপরে একটা শেপ থাকতে হবে, বাকিগুলো নিচে থাকবে। তারপরে সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে যে মেক ক্লিপিং মার্কস, এটা ভিডিও পাবেন, সমস্যা নেই। এই দেখেন সবগুলো একসাথে থাকলো।
আচ্ছা, এটা হলো তাহলে একটা দেখে কার্ভ করার চেষ্টা করলাম। এখন এটাকে যদি আমি এখন নিজের মতো করে আরেকটা মডিফাই করি, যে এখানে আর্টবোর্ড টুলস দিয়ে অল্টার ধরে পাশে একটা কপি নিলাম, কপি নিয়ে এটা রাইট বাটন ক্লিক করি, রিলিজ ক্লিপিং মার্কস করে দিলাম। রিলিজ ক্লিপিং মার্কস, এই ব্যাকগ্রাউন্ডটা লক করে দিলাম, ক্লিপিং মার্কসটা ডিলিট করে দিলাম। এবারটাকে এদিক থাক, এটা ওই দিক থাক। নিচের অংশটা আমার ভালো লাগছে, নিচেরটা রাখবো। নিচেরটা রেখে উপরেরটাকে আরেকটু কিভাবে চেঞ্জ করা যেতে পারে, তাহলে উপরেরটাকে এখানে একটা সার্কেল নিলাম। আমরা জানি যে সার্কেল নেওয়ার পরে এগুলোকে কার্ভ করার জন্য এখানে পেন টুলের সাথে আরেকটা আছে কার্ভেচার টুল। কার্ভেচার টুল দিয়ে যে টেনে আমরা এটাকে কার্ভ করে নিতে পারি সুন্দর করে। দেখেন আমি এখন কার্ভ করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে আর একটু অন্য স্টাইল করার জন্য। কন্ট্রোল জেড, একটা ভালো ছিল। এটার সাথে এটা দুইটা সিলেক্ট করলাম, শিফট ধরে শেপ বিল্ডার দিয়ে অল্টার ধরে ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম, মানে স্পেসটা বেশি দিলাম এখন, এই জন্য একটু কার্ভ করে দিলাম। এই জায়গায় একটু অন্যরকম দেখাচ্ছে। এটা এখানে পেন্সিল টুলের এখানে স্মুথ টুল একটা আছে, এটা দিয়ে এখানে ক্লিক করব, তাহলে এটাকে ও কাটে ঠিক করে দিবে। তারপর সাইডগুলো চেক করবেন নষ্ট হয়েছে নাকি, যেমন এখানে একটু নষ্ট হয়ে গেছে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথাটাকে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। আচ্ছা, বেশি হয়ে গেছে, আমরা এটাকে কাস্টম করতে পারবো এখান থেকে, এই যে বের করে নিলাম। আচ্ছা, নিচে একটু ফাঁকা হয়েছে, নিচে নামাই দিলেই হবে। একটু নিচে নামাই দিলাম। আচ্ছা, তাহলে এটা তার এখানে এইভাবে রাখার কোনো দরকারই নেই। আচ্ছা, এই জায়গায় দেখতে একটু খারাপ লাগতেছে, তো কার্ভেচার টুল দিয়ে এরে আমরা একটু কার্ভ করি, যেন একটু কার্ভেই থাকে। এভাবেই থাক। এখানে এখন আর যেটা করতে পারি, এই যে এখানে একটা শেপ বের করতে পারি, এটাই কন্ট্রোল সি কন্ট্রোল বি কপি করলাম, ব্যাগে পেস্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অংশটা শিফট ধরে এই অংশটা শিফট ধরে এই অংশটা তিনটা একসাথে সিলেক্ট করে একটু উপরের দিকে বাড়ায় দিলাম, দিয়ে আইড্রপার দিয়ে এই কালারটা দিলাম। কালার নেয়নি কেন? নিচে রিভার্স করতে হবে। উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট থেকে রিভার্স। এই জায়গাটা একটু দেখতে খারাপ লাগতেছে, দেখি কার্ভেচার টুল দিয়ে এখানে অনেকগুলো পয়েন্ট হয়ে গেছে, এই পয়েন্টগুলো কমায় ফেলবো। এই যে পেন টুলের এখানে ডিলিট অ্যাঙ্কর, দেখি চেঞ্জ করলে সমস্যা হয় কিনা। ডিলিট 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 ডিলিট। আচ্ছা, অনেকগুলো কমায় দিছি, দেওয়ার পর কার্ভেচার টুল দিয়ে টেনে বাঁকায় থাক, এভাবেই থাক। এটা একবারে কালো, হালকা কালো যেটা আছে কালো। কন্ট্রোল অল্টার টু, এটা আরেকটা কপি নিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট, দুইটা মিলে একসাথে সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস। তাহলে এটা আলাদা, এটা আলাদা, দুইটাই আলাদা হলো। এখন আমরা
অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ দিয়ে একসাথে কিন্তু মাল্টিপল কোথাও দেখি না, মানে প্রত্যেকটা আলাদা আলাদা। তাহলে আমরা এই দুইটা আলাদাভাবে আপলোড দিতে যাচ্ছি। আচ্ছা দেখি টেক্সটের ভুল ধরবে নাকি আবার। অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, না সমস্যা নাই, একটু বরং ছোটই করে দিই। তাহলে এইটা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইন। এইটা ডিলিট করে দিলাম, এইটা আমরা আপলোড দিয়ে দেখাই আপনাদের। তাহলে এই যে এটা ফ্রিপিকে ফাইল নিবে, ইপিএস ফাইল, ভেক্টর ফাইল থেকে ইপিএস ফাইল চাই ওরা। তাহলে এটাকে সেভ অ্যাজ করি, সেভ অ্যাজ করে এখানে ইপিএস ফরম্যাটে সেভ করি। সেভ করার সময় এখানে যেই সফটওয়্যার ব্যবহার করবেন সেটা এখানে দেখাবে, ভার্সন লাস্ট ভার্সন। আমরা যেটা করব ইলাস্ট্রেটর 10 দিব। ইলাস্ট্রেটর 10 দিলে যে কোনো সফটওয়্যার যে কোনো ভার্সনে এটা ব্যবহার করতে পারবে। ইলাস্ট্রেটর 10 দিলাম, এটা ওকে সেভ হয়ে গেল। তারপর ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব। এই যে সেভ ফর ওয়েব করতেছি, এই ওয়েব ফাইলটা এইখানে মিনিমাম 2000 পিক্সেল হতে হবে। ওদের রিকোয়ারমেন্ট হলো আপনার মিনিমাম সাইজ 2000 পিক্সেলের উপরে হতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিলোবাইট দেখাচ্ছে, এটা 0.5 MB হতে হবে। তার মানে এখানে 827.5 কিলোবাইট দেখাচ্ছে, তার মানে 0.5 MB আমাদের, মানে হাফ MB আমাদের পার হয়ে গেছে। নাহলে এটা আরও বড় করতে হইতো। সেভ করতেছি, ওই ডে 1-এর ভিতরে এটা সেভ হচ্ছে। Ctrl+S দিলাম, আবার এটা সেভ হয়ে গেল। এখন এইখানে দেখেন তো এই অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইন ইপিএস ফাইল আর জেপিজি ফাইল দুইটার নাম ঠিক আছে কিনা, একই আছে কিনা। আমার এখানে আর জুম হবে না, আর বেশি দেখাতে পারবো না। দুইটার নাম একই নাই। যখন সেভ ফর ওয়েব করব, নামটা এখানে এই যে মাঝখানে হাইফেন চলে আসে, এই জন্য আমি এটাকে আবার রিনেম করে কপি করে এইটার সাথে আবার পেস্ট করে দিচ্ছি, মানে রিনেম করে নিচ্ছি। তাহলে ইপিএস ফাইল, ফ্রিপিকের ইপিএস ফাইল দিতে হবে, সেই সাথে একটা প্রিভিউ ইমেজ দিতে হবে। আমি যেন নেক্সট ক্লাসে আপনাদের দেখাইতে পারি যে ফাইলটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, এই জন্য আমি আগের অ্যাকাউন্টে দিচ্ছি। আমি আপলোড দেওয়ার প্রসেসটা হলো ফাইল, আপলোড ফাইল, ব্রাউজ থেকে কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। শুনতে পাচ্ছি, কেউ কিছু বলতেছেন? হ্যাঁ, সমস্যা নেই, দরকার হলে আরও লিঙ্ক দেব। আচ্ছা, ডে 1 এই যে ইপিএস ফাইল তার সাথে জেপিইজি ফাইল, এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন। সিলেক্ট করে ওপেন করলাম, এই দুইটা মিলে কম্বাইন্ড হয়ে একটা ফাইল হবে। এখানে এই যে দুইটা মিলে কম্বাইন্ড হয়ে একটা ফাইল দেখাবে। একটু সময় নেয়, এটা কম্বাইন্ড হলে সে অটোমেটিক এখানে একটা টাইটেল নিয়ে নেয়, ডাইনামিক অ্যাবস্ট্রাক্ট ওয়েব ব্যাকগ্রাউন্ড উইথ ব্লু অ্যান্ড ইয়েলো গ্রেডিয়েন্ট। তারপরে এখানে অটোমেটিক 30টা কিওয়ার্ড সে নিয়ে নিছে। এখানে 50টা কিওয়ার্ড পর্যন্ত দেওয়া যেতে পারে। আমরা এই টাইটেলটাকে যদি কপি করি, এই টাইটেলটা চেঞ্জ করার দরকার নাই, যেহেতু আমাদের কালারের সাথে এবং ডিজাইনের সাথে মিলে যাচ্ছে। এখানে এই যে একটা সাইট আছে আই এম স্টকার, আমি এই সাইটটা বেশি ব্যবহার করি, আরও অনেক ধরনের সাইট আছে। এখানে আমি ওই টাইটেলটা নিয়ে আসে এখানে পেস্ট করলাম, পেস্ট করে আরও ওই রিলেটেড কিছু ডিজাইন দেখতে পাবো সেখান থেকে। যেহেতু এখানে 50টা কিওয়ার্ড দেওয়া যায়, তাহলে আমার আরও কিওয়ার্ড নিতে সমস্যা কি। এই যে যেমন এইটার সাথে মিলে যায়, এইটার সাথে আমাদের কাছাকাছি যায়, এই যে এইটা, তাহলে এইটা এগুলোই হবে। এখানে আমার 20টা দরকার, 25টা নিয়ে নিলাম, কয়েকটা চেঞ্জ করে দিই। কালারফুল থাক, কার্ভ থাক, বিজনেস, ফিচারিস্টিক লাগবে না, লাইট লাগবে না, শেপ থাক, ব্লু ব্রাইট বাদ দিলাম, প্যাটার্ন বাদ দিলাম।
লাইন থাক, ডিজাইন, কালারফুল, কার্ভ, ডাইনামিক, ফ্লুইড বাদ দিলাম। তো মোটামুটি আমার মনে হয় 20টা হয়ে গেছে। গ্রেডিয়েন্ট থাকবে। আচ্ছা, শেপটা তুলে দিলাম। কপি করে ওখানে আগে 30টা ছিল অটোমেটিক নিচে, এখানে আবার 20টা, কন্ট্রোল ভি দিলাম, দিয়ে এন্টার দিলাম। 40টা হয়েছে, চাইলে আরও 10টা দিতে পারবো। তো এইটা আমার এখানে সাবমিট, যে আমি যে সাবমিট করতে পারলাম, আপনারা সাবমিট করতে পারবেন না। এই যে নতুন অ্যাকাউন্টে আমাদের নতুন অ্যাকাউন্ট কোথায় করলাম, এখানে না? হ্যাঁ, নতুন অ্যাকাউন্টে আমরা সাবমিট করতে পারবো না, কিন্তু ফাইলটা আপলোড করার পরে এখানে স্টোর হয়ে থাকবে। এখানে যদি আপলোড করে দেখাই, ফাইল আপলোড, ব্রাউজ, যে এটা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, জেপিইজি এবং ইপিএস ফাইল দুইটাই দিলাম। এটা এখানে ওই কম্বাইন্ড হয়ে একটা ফাইল হয়ে থাকবে এখানে। এইভাবে আমাদের 150টা ফাইল কমপ্লিট হবে। তারপরে এটা সাবমিট অপশনটা আমরা পাবো। এই যে মেক 150 থেকে 200। এই যে এখানে এইভাবে জমা থাকবে। এখানে দেখেন ওই জিনিসটা নিয়ে নিছে, যেহেতু এটা আমাদের এআই জেনারেট না, যার কারণে আমরা এআই দিচ্ছি না। আমরা আপাতত এআই দিয়ে কোনো কাজ করব না এখানে। এটা আমি ডিলিট করে দিলাম, যেহেতু ওই জায়গায় দিছি। আপডেটটা কালকেই দেখাইতে পারবো বা নেক্সট ক্লাসে। আচ্ছা, তাহলে এই যে আমরা এআইয়ের হেল্প নিতে পারি অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার জন্য। আপনি কিছু রেফারেন্স ডিজাইন ধরে দিলেন, বললেন যে এটার থেকে আমাকে ইউনিক কিছু ডিজাইন দাও। সেই ডিজাইনগুলোকে আপনাকে মডিফাই করে আরও নিজের মতো নলেজ অ্যাড করে দিতে হবে, দিয়ে যোগ করতে হবে। তা আজকে মানে প্রথম থেকে আমরা অল্প অল্প করে আগাই, যেন আপনাদের কাজগুলো করার সময় দিতে পারি আমি। আমরা ব্লেন্ড টুল ব্যবহার করছি, গ্রেডিয়েন্ট কালারতে ব্যবহার করছি, ব্লেন্ড টুল দিয়ে লাইন অ্যাড করছি, তার সাথে আমরা ইফেক্ট ব্যবহার করছি। এখান থেকে ইফেক্ট থেকে আমরা ওয়ার্ক করছি, ফ্ল্যাগ করছি। যেমন আপনার এখানে ডিজাইন, এই যে কোথায় যেন একটা ডিজাইন দেখলাম, এই ডিজাইনটা যেমন এখানে এই যে সার্কেলগুলোর জন্য একটা ইফেক্ট ব্যবহার করছে, ঠিক এই যে সার্কেলগুলোর জন্য একটা ইফেক্ট ব্যবহার করছে। তাহলে আমরা সার্কেলে এই ধরনের তো আছে, আমরা সেই জায়গায় কী করলাম, ব্লেন্ড টুল দিয়ে আমরা লাইন ব্যবহার করলাম। তাহলে যখন একটা টুলসের সাথে আরেকটা টুল আমরা কম্বাইন করব, আমাদের কাজ দেখতে দেখতে কাজগুলো অটোমেটিক মাথায় আইডিয়াগুলো আসবে, বা মাথায় আইডিয়াগুলো একটু হলে নাড়া দিবে যে আসলে কীভাবে করা যেতে পারে। তাহলে আমাদের শুরুর দিকে নতুন যারা আছি, আমরা নতুন, মোটামুটি সবাই নতুন মনে করেন, আমাদের শুরুর দিকে ডিজাইন মাথায় আসবে না, এটাই স্বাভাবিক। আপনার দেখে দেখে কপি করতে হবে, দেখে দেখে কপি করেন। কপি করে আমি যেটা করি সাধারণত, দেখা গেছে আমি ভালো ডিজাইন লাগবে, যেমন আজকেও দেখালাম 3টা ভালো ডিজাইন আমার নিছি, নিয়ে সেটা থেকে একটা রেফারেন্স দিয়ে একটা ডিজাইন করছি, তার মানে একটার কাজ শেষ। ঠিক আবার একটা ডিজাইন করতে বুঝলে আবার 3টা ডিজাইন নিয়ে বসবো। দেখেন, আবার 3টা আমি ডিজাইন নিয়ে বসবো, নিয়ে সেখান থেকে একটা বের করব, 3টা বা 5টা, এভাবে ডিজাইন থেকে ডিজাইন বের করি। কিন্তু কালারগুলো সিমিলার রাখলেও সমস্যা নাই, বা কালার আমরা চাইলেও গুগল থেকে আলাদা কালারও নিতে পারি। শুধু প্রফেশনাল কালারগুলো হতে হবে, যে রিলেটেড কাজ করব সেই রিলেটেড কালারগুলো হলেই হবে। তা এখন আপনাদের কিছু শুনি, আপনাদের বক্তব্য মন্তব্য শুনি, কিছু বলেন।